পাই, মানুষ যদি প্রতারিত হয় এটা দুঃখজনক। স্যার এখানে যেটা হচ্ছে, যেমন আপনি নকল বলেন, ভেজাল বলেন, নিম্নমানের বলেন, যেটাই বলেন না কেন, এটা একটা চেইন অফ সাপ্লাইয়ের মধ্যে দিয়ে আসছে। আমাদের দেশের কন্টেক্সটে বলা হয় যে মিটফুড ঢাকার এটাই সবচেয়ে বড়, যেখান থেকে সব জিনিসগুলো যায় মোটামুটি ভাবে। কিন্তু ওরা যারা এই ওষুধগুলো হাতে পারে, যারা সেলসম্যান, যারা তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু জানে কোনটা কি অবস্থায় আছে। কিন্তু যখন যারা বলছে ফার্মেসি বলে, আমাদের এখানে তো প্রেসক্রিপশন নিয়ে খুব কম লোক আসে, বলে যে এটা দেন, আমরা দিয়ে দিই। নকল কি আমরা তো, উনি সত্য বলছে না মিথ্যা বলছে আমি জানি না, কিন্তু তারপরে যেটা হচ্ছে সাপ্লাই চেইন অফ কমান্ডের মেইন জায়গায় যদি একটা মানে বেসমেন্ট বসানো হয়, সেন্টার বসানো হয়, যে তার প্রত্যেকটা জিনিস চেকিং করা বা এই ধরনের কোন সিস্টেমের মধ্যে যাওয়া যায় কিনা। কারণ যখন চেইন অফ কমান্ড থেকে ভিতরে ঢুকে যাচ্ছে তখন কিন্তু দেশের চারিদিকে ঢুকে যাচ্ছে। তা আপনি যদি মেইন সেন্টারটা আটকাতে পারেন তাহলে হয়তো আপনি কিছু করতে পারবেন। ধন্যবাদ। আপনার কথাটা শুনে আমার মনে পড়ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু মোটামুটি গত শতাব্দীর ওই 30-এর দশকে ব্যাপারটা এরকমই ছিল। ওদের ওখানেও তারা ওষুধগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। ওষুধ কোম্পানিগুলোর মধ্যে মিক্সড অবস্থা ছিল, কেউ ভালো ওষুধ বানাচ্ছিল, কেউ ওই নিম্নমানের ওষুধ তৈরি করছিল, সাবস্ট্যান্ডার্ড যেটাকে আমরা বলি। তো সেটা তারা FDA থেকে চেষ্টা হচ্ছিল যে যাতে করে সবসময়ই উত্তম মানের ওষুধগুলো বাজারে আসে। এটা একটা দিক হলো, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে FDA চেষ্টা করছিল নিয়ন্ত্রণ করতে। এখন মুশকিল হলো ওই যে আপনি যেটা বললেন আউটলেট, যে ওষুধগুলো কনজিউমারের কাছে বা রোগীর কাছে যখন যাবে তখন কিভাবে যাবে। এটা তো এমনি কোনো পণ্য না, কনজিউমার আইটেম না যে আমি দোকান থেকে যে কোনো জায়গা থেকে কিনে নিলাম। FDA যেটা করলো সেটা হলো যে তারা ওই কিছু দোকানকে তারা বললো যে তোমার এই দোকানগুলো লাইসেন্স হতে হবে, যেটা আমাদের এখানেও এখনো আছে। আমাদের এখানে কিছু লাইসেন্স, কিছু অলাইসেন্স, মানে যত লাইসেন্স আছে তার থেকে বেশি, 4-5 গুণ বেশি দোকান, 4-5 গুণ না হলেও মোটামুটি বেশি। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ওখানে থাকবে কে। ওই আপনি যেটা বললেন, এটা তো রোবট ওষুধ বিক্রি করতে পারে না। ওষুধটা কিন্তু আসলে বিক্রির জিনিসও না, এটাকে আমরা বলি ডিসপেন্সিং। একটা প্রেসক্রিপশন নিয়ে আসার পরে ওই ওষুধটা প্রেসক্রিপশনটা চেক করে তারপরে সেইভাবে ওষুধটা ফার্মাসিস্ট দেবেন, এবং সেই ফার্মাসিস্ট হতে হবে মিনিমাম গ্রাজুয়েট ফার্মাসিস্ট। আমাদের এখানে কিন্তু এই যে ওষুধের দোকানে ফার্মাসিস্ট থাকবে এই কালচারটা এখনো আসে, এবং এটা কারণও আছে। কারণও হলো যে এখানে আপনি 7-8 পাস, SSC পাস লোকদেরকে বসিয়েছেন, লাইসেন্স দিয়েছেন। যদি তাই হয় তাহলে একজন গ্রাজুয়েট ফার্মাসিস্ট তিনি ইন্ডাস্ট্রিতে যদি জয়েন করেন, ইন্ডাস্ট্রিতে জয়েন করলে উনি যেই বেতন পাবেন, যে স্ট্যাটাস পাবেন, বাইরে তাকে হাতছানি দিচ্ছে চাকরি, লোভনীয় চাকরি, তিনি কেন ওই দোকানে বসবেন। অতএব দোকানের ইমেজটা বাড়াতে হবে। আমরা যেটাকে বলি বিদেশে FDA যেটা করেছে, আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়া, জাপান, আপনি সাধারণ একটা ওষুধও কিনতে পারবেন না ফার্মাসিস্ট ছাড়া। এখন ওই ফার্মাসিস্ট কিন্তু সে এথিক্যালি বাউন্ড, প্রফেশনালি বাউন্ড, তার একটা কোড অফ এথিক্স আছে, এবং সে যদি উল্টা পাল্টা কোনো ওষুধ বিক্রি করে তার লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। লাইসেন্স বাতিল হয়ে গেলে সারা জীবনে সে আর কিছু করতে পারবে না, এমনকি সে জেলও হতে পারে। তো ওই যে একটা তার ভয়, একই সঙ্গে তার কোড অফ এথিক্স, একই সঙ্গে তার প্রফেশনাল নলেজ, এই সব মিলিয়ে সে ডিসপেন্সিংটা করে। এখন ডিসপেন্সিং মানেটা কি? আমি আপনার কাছে একটা ওষুধ দাম দিলাম, ওষুধ দিয়ে দিলাম, এটা কিন্তু আসলে ডিসপেন্সিং না, এটা হচ্ছে মুদি দোকানদার, পণ্য বিক্রি, মুদি দোকানদারি। আপনি চাল, ডাল, লবণ, এখানে হচ্ছে ড্রাগ ইনফরমেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে একটা ড্রাগ তখনই ড্রাগ যখন নাকি সে সঠিক মাত্রায় ব্যবহৃত হবে, সঠিকভাবে ব্যবহৃত হবে, এবং সঠিকভাবেটাই হলো ড্রাগ ইনফরমেশন। আপনি ওষুধটা কিভাবে খাবেন, আপনাকে বলা হলো যে আপনি খাবারের আগে খাবেন। আর খাবারের আগে মানে কি? আপনি খেতে বসে ওই ওষুধটা খেলেন, তারপরে ভাত খেয়ে নিলেন, ওষুধের খাওয়া হলো না, এটা হলো আধা ঘন্টা আগে মিনিমাম খেতে হবে। আপনাকে বলা হলো দিনে 3 বার খাবেন, আপনি সকালে একবার খেলেন, দুপুরে খেলেন, বিকালে খেলেন, দিনে 3 বারই হলো, কিন্তু আসলে যে ঘন্টা পর পর ওই যে একটা অবজারভেশনের গ্রাফটা যেটা, সেই গ্রাফটা অনুযায়ী ডাক্তার সাহেব বলেছিলেন 3 বার খাওয়ার জন্য, আসলে বলা হচ্ছিল 8 ঘন্টা পর পর খাবেন। এই কাজগুলো কিন্তু ফার্মাসিস্ট বলবে। তার ডায়েট কি হবে ওষুধটা খাওয়ার সময়, কতটুকু পানি খেতে হবে ওষুধটা খাওয়ার সময়। আপনি খাচ্ছেন কোট্রাইমক্সাজল, একটা খুব ভালো ওষুধ, জীবাণুর বিরুদ্ধে ভালো কাজ করে। আপনাকে মিনিমাম 3 লিটার পানি খেতে হবে 24 ঘন্টায়। যদি না খান তাহলে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে, এটা উল্টো দিকে রিভার্স, হ্যাঁ, এটা অ্যাডভার্স এফেক্ট হবে। এই যে ওষুধ একটা খুব জটিল জিনিস, এইটা ডিসপেন্সিংটা আমরা একেবারেই করলাম না। আমরা মুদি দোকানের মতন সমানে লক্ষ লক্ষ ওষুধের দোকানে লাইসেন্স দিয়ে দিলাম,
যারা চাকরি বাকরি পায় না, কোনো কিছু করতে পারে না, বাড়ির লোক ব্যবসা করে তো ভাই তো আছে, তাকে বসায় যে নাকি কোনো গতি নাই তাকে একটা ফার্মেসি দিয়ে বসিয়ে দেওয়া হলো, এবং তার লাইসেন্স আছে কি নাই এটা মাথা ঘামানো হলো না। এবং আমরা খুব খুশি, আমাদের যারা নাকি দায়িত্বপ্রাপ্ত লোকজন তারা খুব খুশি, আমাদের এতগুলো লাইসেন্স ছিল, এখন আমরা আরো 500 দিয়েছি, আরো 1000 দিয়েছি। আপনি লাইসেন্স দিয়েছেন কাকে? ফার্মাসিস্টকে নাকি নন ফার্মাসিস্টকে? আপনি এসএসসি পাস লোককে লাইসেন্স দিচ্ছেন, দিয়ে বলছেন যে ওনারা সি ক্যাটাগরি ফার্মাসি, তারা তো ড্রাগ ইনফরমেশনটা জানেন না। এবং আমাদের সমস্যাটা হচ্ছে ওই জায়গাতে যে আমরা ড্রাগ ইনফরমেশন ছাড়াই ওষুধগুলো দিচ্ছি। যে কথাটা একটু আগে আপনি বলছিলেন, এবং ওই আমাদের মারুফ স্যারও, উনি অনেকদিন ধরে কাজ করছেন ওষুধের উপরে, তিনি বলছিলেন যে যিনি নাকি দোকানদার তিনি কিন্তু জানেন কোনটা সাবস্ট্যান্ডার্ড ওষুধ, কোনটা নকল ওষুধ, কোনটা আসল ওষুধ। তিনি কেন করেন? কথাটা অলরেডি আলোচনায় উঠে এসছে আমাদের দুইজন সম্মানিত আলোচকের বক্তব্য থেকে। সে কমিশনটা কোথায় বেশি পায়? যেখানে কমিশন বেশি পায়, একটা ভালো ওষুধ বিক্রি করলে আপনি পাবেন 15% কমিশন, আর একটা নকল ওষুধ বিক্রি করলে 80%, 70%, 60% কমিশন। তো সে ওই জায়গাটায় যায়। এখন ক্ষতিটা হয় হলো রোগীর। আমরা যেটা বলি সেটা হলো যে আপনি সরকারি পর্যায়ে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে যে নিয়োগগুলো হচ্ছে ওখানে পর্যন্ত ফার্মাসিস্টের চাইতে নন ফার্মাসিস্টের সংখ্যা পিএসসির মাধ্যমে আসে, যাতে এই ঘটনাটা না ঘটে পিএসসির মাধ্যমে দায়িত্ব দেওয়া হলো। সেখান থেকেও দেখা যাচ্ছে ফার্মাসিস্টে আসে না, নন ফার্মাসিস্টের সংখ্যায় বেশি পরিমাণে আসছে। তাহলে আপনি ওই স্কিল ম্যান পাওয়ারটা পাবেন কোথায়? শুধু জনবল বেশি হলেই তো হবে না, জনবলের একটা টাইপটা লাগবে, যাকে যেই কাজটা করতে দেওয়ার জন্য লেখাপড়া শেখানো হয়েছে রাষ্ট্রের টাকা খরচ করে, রাষ্ট্রের টাকার খরচ করে সেই লোকটাকে ওই দায়িত্বটা দেন। আমি চালাতে পারি বিমান, আপনি আমাকে দিয়েছেন ক্যাব চালাতে, আবার আমি চালাতে পারি ক্যাব, আমাকে দিয়েছেন বিমান চালাতে, এটা তো হবে না। সেই কারণে এটা স্পেশালাইজেশন, দুনিয়াটা হচ্ছে স্পেশালাইজেশনের যুগ। আজকে চায়না বলেন, ইন্ডিয়া বলেন, মালয়েশিয়া, কোরিয়া, সবাই কিন্তু ওই টেকনোক্র্যাটদেরকে কাজে লাগিয়ে উপরে উঠছে। আমাদের এখানে কিন্তু সেটা হচ্ছে না। এখন জিনিসটা হলো, আমি যে কথাটা বলে এই পর্যায়টা শেষ করতে চাই, পরে আবারও বলবো, সেটা হলো যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি, তারা, তাদের মধ্যে অনেক কর্মকর্তা আছেন যারা সত্যিকার আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেন। সবাই না, কিন্তু অনেকেই করার চেষ্টা করেন। তাদের ভালো কাজকে আমরা প্রশংসা করি, কিন্তু এই লিমিটেশনগুলো তাদেরকে মনে রাখতে হবে, যে লিমিটেশনগুলোতে আমরা আজকে বড় সাফারিংসের মধ্যে পাবলিক পড়ে যাচ্ছে। দ্বিতীয় হলো যে এই যে ওষুধের দোকানগুলো, এখানে আপনাকে ওই একটা উদ্যোগ নেওয়া হচ্ছে মডেল ফার্মেসি টাইপের, বিদেশে যেরকম ফার্মেসি হয় সেরকম করা যায় কিনা, গ্রাজুয়েট ফার্মাসিস্টকে ওই সম্মান দিয়ে, ওই বেতন দিয়ে, এবং ওই ধরনের একটা ফার্মেসির মধ্যে ছোট্ট একটা ল্যাব থাকবে। যদি কোনো ওষুধ বাজারে পাওয়া না যায়, ফার্মাসি সাহেব উনি তার ল্যাবে ওইটা ছোট্ট করে বানিয়ে দেবেন। এবং এই যে কাজটুকু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা এগিয়ে আসছেন, তারাও ফিল করেন যেখানে একটা সমস্যা হচ্ছে। তার চাইতেও বড় বিষয় হলো মাইন্ডসেট। আপনি যাবতীয় অ্যারেঞ্জমেন্ট করে রাখলেন, কিন্তু আপনার মনের মধ্যে হচ্ছে ওই কমিশন, উদগ্র কমিশন পাওয়ার একটা লোক। এই উদগ্র লোকটাকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, আমি বলবো আমাদের যারা নাকি ওষুধের দোকানদার যারা আছেন তাদের ওখানে কাজটা করতে হবে। সব শেষে হলো পুরস্কার এবং তিরস্কারের থিওরি। যে দোকানদারের মধ্যে ভালো দোকানদারও আছে, কিন্তু অনেক সৎ দোকানদার আছেন যারা রোগীকে গাইড করার চেষ্টা করেন, তারা ওই খারাপ ওষুধ বিক্রি করেন না। কিন্তু তাদেরকে কি পুরস্কার দিচ্ছেন? যদি পুরস্কার না দেন, তাইলে ওই যে নাকি তিরস্কার পাওয়ার যোগ্য তাকে তিরস্কার করেন না, যে পুরস্কার পাওয়ার যোগ্য পুরস্কার করবেন না, তো তাহলে কি হবে? একটা নৈরাজ্য তৈরি হয়। ভালো জিনিস করার জন্য কেউ এগিয়ে আসে না, আপনাকে ওই উদাহরণ সৃষ্টি করতে হবে। আমরা ড্রাগ পলিসি যেটা 1900 কত সেটা 2000, আমরা 2.5 বছর ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় এটা পড়েছিল। আমরা এখন দেখছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছেন ড্রাগ পলিসি করার জন্য, হচ্ছে ওখানে এই কথাগুলো আছে যে কিভাবে ডিসপেন্সিংটা করা যায়। স্যার একটা জিনিস যেটা হলো যে আমি বাইরে দেখেছি যে ওরা ব্র্যান্ডের নাম বলে না ওষুধে, যখন ডাক্তার লেখে, ডাক্তার যখন লেখে তখন কিন্তু ওনারা কিন্তু ওই ইনগ্রেডিয়েন্ট উপাদানটা ওইটা লেখে, হ্যাঁ জেনারিক। কিন্তু আমাদের এখানে এটা কেন হচ্ছে না? 600 টাকা আপনি ডাক্তার যখন প্রেসক্রিপশনটা লিখে দেয় এমনি পুরো কোম্পানির নাম লিখে দেয়। সমস্যা আছে আমাদের এখানে, হ্যাঁ, এবং এটা করে দিচ্ছে এবং লিখে দেয়, সঙ্গে সঙ্গে একদম লিখে দেয়। আমি দেখলাম যে আমি একটা ডাক্তার গেছি, উনি একটা যেটা দিলেন, আরেকজনের কাছে গেছি উনি আরেকটা দিলেন। তারপর আমি দেখলাম যে হ্যাঁ জিনিসটা, এইটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে ওই পর্যায়ে তো আমরা প্রথম থেকে চিন্তা করছিলাম যে আমাদের ড্রাগ পলিসিটা আমরা ওই পর্যায়ে নিতে পারি কিনা, কিন্তু এটা প্রথম অন্তরায় হচ্ছে বিশ্ব এটা কোথাও ওইভাবে এস্টাবলিশ হয় নাই। মানে এখানে ব্র্যান্ডে পয়সা বেশি,
আপনি ইনগ্রেডিয়েন্টসের নামে যদি আমরা চালাই তাতে কিন্তু সবার দাম এক করে ফেলতে বাধ্য হবে। আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম। তখন সে বলবে যে আজকে মনে করেন ব্রিস্টলে যে ওষুধটা বানায় আর উনি যে ওষুধটা বানায় একই ইনগ্রেডিয়েন্টস দেয়, তখন কিন্তু যদি আমরা ওই ইনগ্রেডিয়েন্টসের নামে দিলাম, ব্রিস্টলরা বললো যে আমার তো ওই দামে পোষাবে না, সুতরাং সে ব্রিস্টল মেয়ারের তার থাকবে, তেমন কিন্তু ভালো জিনিসটা থাকছে না হয়তো, মানে তারা বলছে, মানে কিন্তু এটা কিন্তু ওটা বিশ্বাসযোগ্য না, এটা করা যায়নি। বাংলাদেশের প্রেক্ষাপটও কিন্তু সে একই ফ্রেমে আসছে, বাংলাদেশেও আমরা এটা করার চেষ্টা করেছি, কিন্তু সেটা হচ্ছে এখন করতে গেলে ওই কোম্পানির যে নাম, কোম্পানির যে ব্র্যান্ড, এটা আইসা পড়ে। নাইলে আজকে বাংলাদেশে যদি আবার আমরা ধরি, বাংলাদেশের ওয়েস্টার্নসে গুড ম্যানুফ্যাকচার বা আন্তর্জাতিক শিক্ষিত সম্পদ ল্যাবরেটরি 10টা বেশি হয়তো হবে না, কিন্তু আমার এখানে বেশি আমি জানি না, তাহলে হয়তো যাই হোক, কিন্তু আমার এখানে তো কোম্পানি আছে 300 বা 300, এখন শতক 200-300 আছে, তাদের একটা ইয়াতে চলে আসে। তবু আমার মনে হয় যে আমরা এটা করতে পারি, সেই করতে হচ্ছে কোম্পানির নামটা দিয়ে যদি আমরা ইনগ্রেডিয়েন্টস দিই, তাতেও কিন্তু আমরা কিছুটা বেনিফিট পেতে পারি, এবং এই চেষ্টাটা আমাদের করা উচিত। আর আপনি যেটা বলছেন যে প্রথম শর্তই হলো, এটা তো গেলে আপনার ব্যবসার কথা, রাষ্ট্রের তো একটা দায়িত্ব আছে, রাষ্ট্র কি চায়। রাষ্ট্র যদি তার এখানে কোয়ালিটি ড্রাগ চায়, তাহলে কিন্তু সেই জায়গাটায় যাইতে হবে। পার্লামেন্টের কমিটি গিয়ে অনেক জায়গায় দেখলো বন্ধ করার কথা বন্ধ করতে পারছে না, এখন হাইকোর্টের নিয়ে তারা চালাচ্ছে। রাষ্ট্র তো এখানে যুদ্ধ করে ওইগুলোকে বন্ধ করার দায়িত্ব তো রাষ্ট্রকে নিতে হবে। আর থার্ড যেটা আসছে, আমি বলছি যে আমার ঔষধ প্রশাসনের যে ব্যাপারটা, এখানে ঔষধ প্রশাসনের সাথে শিল্প সমিতির একটা ব্যাপার আছে। শিল্পী মালিকরা ব্যবসা করবেন, ঔষধ প্রশাসন তাদের ব্যবসা করতে দিবে, কিন্তু নট বাই কম্প্রোমাইজিং উইথ দ্য কোয়ালিটি। এবং এই জায়গাটাই কিন্তু আমাদের মূল জায়গাটা, সেই জায়গাটাতে যদি আমরা করতে পারি, সেটা হচ্ছে আজকে ওষুধগুলো কোয়ালিটি করে ওষুধ কোম্পানিগুলো, আর আমার যে ল্যাবরেটরি আছে বাংলাদেশ ইয়ার যে ল্যাবরেটরি, তার কিন্তু ক্যাপাসিটি অনেক কম, সে কিন্তু এটা পারছে না। একইভাবে আমি বলবো যে মেয়াদোত্তীর্ণ ঔষধগুলো ঠিক মতো চলছে কিনা ইয়ার থেকে, বাজার থেকে হতে যাচ্ছে এটা একটা ইয়া আছে। 2 নম্বর হচ্ছে যে যারা যে ওষুধগুলো আজকে যায়, আমি যদি বলি যে এগুলো কতগুলো রিসার্চও করা যায়, যেটা হচ্ছে যে আমার দেশে যে ওষুধ বিক্রি হয়, কোন ধরনের ওষুধ কত মার্কেট আছে, এটা যেমন জানা দরকার, তারা কতটুকু প্রডিউস করে সেটাও আমরা জানতে পারি। সেই হিসাবটা পরে বাইরের থেকে কোথা থেকে আসতেছে আমরা ধরতে পারি, কিন্তু পারা যাবে না সেই ব্যাপার তো নেই। আমরা যে জায়গাটায় দেখতেছি প্রোগ্রেসিভ রিয়েলাইজেশনটা হচ্ছে না। আমি কিন্তু শব্দটা বলবো যে আমরা আগের চেয়ে সামনের দিকে আগাচ্ছি না পিছাচ্ছি। যেমন একটা জায়গায় আসলে একসময় ছিল আমাদের এখানে ফার্মেসিস্ট ছিল না, দোকানদাররাই বিক্রি করতো বা অথবা ডাক্তার সাহেবরা সুপারভাইজ করে বিক্রি করতো। এখন কিন্তু ফার্মেসি গ্রাজুয়েটের অভাব নেই। ফার্মেসি কাউন্সিল একটা ক্লাস প্রোগ্রাম নিয়ে কতগুলো কাজ করে দিয়েছে, এখন আর সেটাও নাই। এখন সিগারেট যখন আপনি বলছেন, কিন্তু অর্থ ফার্মেসিতে সিগারেটের না, তাহলে সিগারেটে কি কি ঔষধ যাবে সেটা তো আপনি নির্ণয় করে দেননি, আপনি কিন্তু ওকে লাইসেন্স দিয়ে দিলেন সবটা করার জন্য। এগুলো করা যাবে না, সেটা না। আমার মনে হচ্ছে যে রাষ্ট্রের সদিচ্ছাটা এখানে আমাদের কাছে মূল ব্যাপার। এবং থার্ড যেটা হচ্ছে যে জায়গাটা আমরা বলি বিশ্বে ওষুধের ব্যবসা হচ্ছে, আমার মনে হয় ওই যুদ্ধ সমরাষ্ট্রের পরেই বোধহয় এর ব্যবসা, এবং এটা গ্লোবাল, এটা কিন্তু আপনার লাভের পোস্টালটা গ্লোবাল। এখন বাংলাদেশে দুটো জিনিস ঘটেছে, প্রযুক্তিগতভাবে বাংলাদেশ নিজে একটা জায়গায় চলে গেছে যেখানে ওষুধগুলো তারা প্রডিউস করতে পারে, কিন্তু আবার আমাদের একটা সমস্যা আছে, যেহেতু তৃতীয় বিশ্বের একটা কান্ট্রি আমাদের একটা সময় দিয়েছে, কিন্তু এটা যখন আমরা বাইরে প্রতিযোগিতা করতে যাই তখন কিন্তু আমরা কতগুলো সমস্যায় পড়বো যদি উন্নত বিশ্বের ল্যাবরেটরিগুলো আমাদেরকে না করে, এবং আমরা যদি কোয়ালিটিটা মেনটেন না করতে পারি, আজকে আমাদের কালকে কিন্তু হয়ে যাবে। যদি আমরা বলছি অনেকগুলো দেশে করছি, কিন্তু ভলিউম কিন্তু বেশি নয়। প্রশ্নটা এখানে ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডায়েটিশিয়ান এম গিয়াসউদ্দিন বলছি। আমার প্রশ্ন হলো প্রফেসর ডাক্তার রশিদি মাহবুব সাহেবের কাছে। স্যার, উনি আমাকে চিনেন, আমি রংপুরে ওনার সাথে ছিলাম। এই যে ড্রাগ প্রশাসন, ওষুধ প্রশাসনের যে লোকবল নাই, আরেকটা আছে কি জিনিস, যে যোগ্যতা, মেধা, দক্ষতা, দূরদর্শিতা সম্পন্ন লোক নাই, যার জন্য এই অভাব। এই জন্য ড্রাগ প্রশাসনের যে ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল হোসেন ছিলেন, ওনাকেও আমি চিনি, ওনার আন্ডারে চাকরি করেছি। উনি সরাসরি পিএম এর কাছে লিখছিল যে এই অবস্থা, এই জন্য সচিবরা
পত্রপত্রিকায় দেখেছি যে উনি লিখছে যে উনি সরাসরি প্রেসিডেন্টের কাছে লিখতে পারেন না, প্রাইম মিনিস্টারের কাছে লিখতে পারেন না। কিন্তু যেসব সমস্যা, এই যে বটল নেক হলো স্টেপ বাই স্টেপ, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের। আর লোক নিয়োগ পদ্ধতি যেগুলি, এইগুলি সরকারের লোক নিয়োগগুলি ঠিক না, যে যোগ্যতা, দক্ষতা, মেধা, দূরদর্শিতা এই সম্পন্ন লোক নেওয়া হয় না। এবং ড্রাগ লাইসেন্স যেসবগুলি দেওয়া হয় দোকানে, এই সবগুলি সিভিল সার্জনের মধ্যে দেওয়া হয়, কিন্তু কোনো দোকানে কোনো ফার্মাসিস্ট নাই। ঠিক আছে, হ্যাঁ, আমরা ট্রেনটাকে কিন্তু আমি একটু যোগ করি স্যারের সাথে, স্যারের আলোচনাটা যেটা এসছে কয়েকটা পয়েন্ট হলো কি, যেমন ধরুন ওই ওষুধটাকে আপনার কোয়ালিটি করতে হবে। মানে ড্রাগের এরিয়াটা আসলে এত বড়, আলোচনাটার ক্যানভাসটা কিন্তু অনেক বড়, প্রত্যেকটা অংশে কিন্তু অনেকগুলো কাজ করা আছে। এক নম্বর হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রি, আমরা ওই ইন্ডাস্ট্রি সংখ্যা নিয়ে একটা সমস্যায় আছি। এইটা আমরা ওই পার্লামেন্টারি কমিটি থেকে একটা দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছিল পাবলিক ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসরদেরকে, যারা কনসালটেন্সি করেন না কোথাও, তার মধ্যে আমাকে ওনারা দায়িত্ব দিয়েছিলেন দলনেতা হিসেবে। আমরা গিয়েছি, 193টার বেশি কোম্পানি আমরা খুঁজে পাইনি। এখন ওই 93টাকে আমরা তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, যেটা স্যার বললেন যে ওষুধ তৈরির একটা গাইডলাইন, ইন্টারন্যাশনাল গাইডলাইন, সেটা অনুযায়ী, সেটা আবার 1976 সালের। আমরা কিন্তু কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস নেইনি, আমরা নিয়েছি বহু আগের 1976 সালের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। তারপরে আমরা ক্লাসিফাই করলাম ABCDEF। এখন বিষয় হলো আমাদের এখানে কমপক্ষে 50টা খুবই ভালো কোম্পানি আছে আন্তর্জাতিক মানের, যারা আপনার এখন তো আমেরিকান FDA এর অ্যাপ্রুভাল পেয়ে গেছে 2টা কোম্পানি, বেক্সিমকো এবং স্কয়ার, এবং এই এখন এটা শুরু। আমরা আশা করছি যে আরো 7টা কোম্পানি আমাদের FDA এর ক্লিয়ারেন্স পাবে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে। এখন ব্যাপার হলো বাকিদের কি অবস্থা। বাকিদের মধ্যে FDA ক্লিয়ারেন্স পায়নি, কিন্তু গোটা 30-40 কোম্পানি আছে যারা নাকি ইউরোপিয়ান ইউনিয়নের, গালফ কান্ট্রিজের, ব্রাজিলের, অস্ট্রেলিয়ার TGA, এইভাবে নানান জায়গা থেকে সনদ তারা পেয়েছে এবং তাদের ওষুধের মান ভালো, খুবই ভালো, এবং তারাও কিন্তু বাইরে রপ্তানি করছে, এগুচ্ছে। এখন বিষয় হলো যে কিছু কোম্পানি, এদের অবস্থা শোচনীয় মানে হলো তাদের ওই মাইন্ডসেটটা একটা বড় প্রবলেম। তারা মনে করেন যে ওষুধ তো এতকাল বানিয়েছি এইভাবে, এখন আবার কি এইটা আবার কেন করতে হবে, এই মাইন্ডসেটটা হলো সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয় হলো অনেকে যেটা করেন যে ওই দ্রুত বড়লোক হওয়ার আশা, ফাঁকি দিয়ে কিভাবে করা যায়, ওই যেটা আমরা দেখেছি যেটা আমি এটা আমি শুনবো। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে এই যে এই কোম্পানিগুলো, মানে তাদের পরিমাণ কিন্তু ওষুধের মোট উৎপাদন এবং বাজারের যে শেয়ার, তা কিন্তু বেশি না। আমাদের এখানে সাবস্ট্যান্ডার্ড ভেজাল ওষুধ কিন্তু আসলে কম, কিন্তু নিম্নমানের ওষুধটা বেশি। তো যতটুকু হওয়ার কথা ছিল আমরা কিছুদিন আগে আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা মানে মোটামুটি মার্কেট থেকে র্যান্ডম স্যাম্পলিং করে জরিপ করা হয়েছিল। অ্যান্টিবায়োটিক, কোন অ্যান্টিবায়োটিক দেখা গেছে কোন কোম্পানি মাত্র 4%, যেখানে 100% থাকার কথা সেখানে মাত্র 4%। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়, সে আবার বলে আমার ওষুধ তো নকল হচ্ছে। উনি এমন কোন বড় কোম্পানি না যেটা নকল করবে। বাচ্চা কি করে অ্যান্টিবায়োটিক লাগানোর পরে? এখন অ্যান্টিবায়োটিকটা দোকানে বিক্রি হচ্ছে, একটার দিয়া। এখন আপনি ওই যে জেনারিক নামের কথা বললেন, এখন ধরুন লেখা আছে অ্যামক্সিসিলিন কিংবা স্যাফসাডিন, ওষুধের মূল নাম দিয়ে, সক্রিয় উপাদানের নাম দিয়ে, যেটা স্যারও বললেন যে একটা সমস্যা আছে। আমিও বলছি, আমি জেনারিক ড্রাগের ভীষণ পক্ষে ছিলাম আজ থেকে 20 বছর আগে, কিন্তু এখন যে অবস্থাতে আমাদের কোম্পানিগুলো মানে কানিং অ্যাপ্রোচ তারা যেভাবে অ্যাডপ্ট করেছে, সেখানে কিন্তু জেনারিক চালানো খুব মুশকিল। আপনি তখন তো সব ওরাও ঢুকবে। এখন প্রেসক্রিপশনে লেখা আছে স্যাফসাডিন, যে লোকের স্যাফসাডিন নাকি জিএমপি অনুসরণ করে বানায়, FDA অনুসরণ করে, MHRA অনুসরণ করে, TGA অনুসরণ করে, এগুলো কোটি পয়সা খরচ হয়। সে হয়তো পার ক্যাপসুল বা পার ট্যাবলেট লাভ করে 5%, যেই দাম তার 5% তার ভালো অনেক কস্টিং আছে, সেখানে অ্যারেঞ্জমেন্ট করতে হয়। ফ্যাক্টরিতে একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি বানাতে হবে। আর যে লোকের এসব বালাই নাই, তার তো লাভ হলো 90% লাভ। এখন সেই 90% অর্ধেক যদি দোকানদারকে দিয়ে দেয়, দোকানদারও কিন্তু লাফিয়ে লাফিয়ে বিক্রি করবে যে ভাই এটা নিয়ে নেবেন, এইটা ভালো। আমার ফুপু ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে থাকেন, তার কাশি হয়েছে, কদিন আগে ওনার সঙ্গে ফোনে কথা হচ্ছিল। আমি বললাম যে আপনি নবীনগরে MBBS ডাক্তারের কাছ থেকে ওষুধ নেন, বলে যে নিয়েছি।
কি ওষুধ নাম বললো, তাহলে আপনি খাচ্ছেন না ওগুলা? বললো যে না। দোকানে যাওয়ার পরে ওগুলো আবার চেঞ্জ করে দিল, বললো যে এগুলো একই, খামাখা এইটা নিবেন কেন, ওইটা পাওয়া যাচ্ছে না, এইটা নেন, ওইটা মার্কেটে শর্ট আছে, এইটা নেন। এবং যে ওষুধগুলো দিল ওই ওষুধগুলো কোম্পানিগুলো আমি ভিজিট করার সুযোগ হয়েছে, সরকার আমাকে সুযোগ দিয়েছিলেন, আমি অসম্ভব রকমের খারাপ এই গ্রুপের। এখন জেনেরিক নামে যে আপনি ওষুধটাকে দেবেন, এই সুযোগটা নেবে কিন্তু হলো দোকানদার, অসাধু দোকানদার, আমি সবার কথা বলছি না, কিন্তু কিছু সংখ্যক অসাধু দোকানদার। এই অসাধু দোকানদারদেরকে আবার চেনা খুব একটা কষ্ট তাও না। মিডফোর্ডের মধ্যেই আবার ব্যানার লাগানো থাকে, অমুকের ফাঁসি চাই, তমুকে এটা করে, তমুকে এটা করে। আমার কথা হচ্ছে যে আমরা ব্যবস্থা নেই না কেন? আবারও সেই পুরস্কার তিরস্কারের থিওরি। আপনি যদি ওষুধের কোম্পানি করতে হয়, আপনি ওই ছোট মার্কেট ভেজালের এটা খুব বেশি না, বাকিটা ভালো ওষুধ, এটা বলার সুযোগ নাই। আমার 100% ওষুধ ভালো হতে হবে, ওষুধই এখন ভালো হতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেই ওষুধটা দোকানে বিক্রি হবে, যদি ফার্মাসিস্ট থাকে সে কিন্তু 4টা জিনিস করবে না। 1, ওষুধের দাম বেশি নেবে না, তার এথিক্সে কিন্তু এটা আটকানো আছে, সে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। 2, সাবস্টেন্স ওষুধ বিক্রি করবে না। 3, নকল, অ্যাডাল্টারেটেড, কাউন্টারফেট এবং ভেজাল, অ্যাডাল্টারেটেড। এই 4টা সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনি ওই রিটেল ফার্মেসি, কমিউনিটি ফার্মেসি বাইরের মতো চালু করেন। আমরা এগুলো শিখতে তো কোনো অসুবিধা নাই, আমাদের বহু ডেলিগেশন টিম বাইরে যায়, ওখানে খালি শপিং না করে আমরা তো দেখি না ওষুধ টোকানগুলো তারা কিভাবে কাজ করে। আপনার হসপিটালগুলোতে হসপিটাল ফার্মেসি চালু করেন, ফার্মাসিস্ট বসান, ড্রাগ ইনফরমেশনের জায়গাগুলোতে করেন। হসপিটাল ফার্মেসিতে আমাদের ডাক্তার সাহেবদের বাধা, ডাক্তার সাহেবরা দেবেন না। স্যার এখানে আছেন, উনি বিএমএ সভাপতি ছিলেন, উনি যখন সভাপতি ছিলেন আমার কাছে গিয়েছিলাম যে স্যার হসপিটালে 97 কথা বলছি, 1997 সালে, তখন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সাতক্ষীরার না যে মারা গেলেন, ভুকেট কি নাম যেন, বেশ বয়স্ক মানুষ, খুব আন্তরিক ছিলেন। উনি বললেন যে হ্যাঁ হসপিটালে আমরা 10টা হসপিটাল চলুন, ড্রাগ ইনফরমেশন যাক থেকে রাজি ছিলেন, কিন্তু অনেক রাজি ছিলেন না, যে কারণে আমরা হসপিটাল চালু করতে পারিনি। আমার কথাটা হলো ডাক্তার সাহেবরা যখন বিদেশে লেখাপড়া করতে যান, উন্নত বিশ্বের হসপিটালে কাজ করেন, গবেষণা করেন, লেখাপড়া করেন, তখন তো হসপিটাল ফার্মেসি দেখেছেন। ঢাকা এয়ারপোর্টে আসতে সব ভুলে যান। এখন এই জায়গায় উনি যেটা একটা কথা বলছেন, উনিও স্যারও বলেছেন, ওই স্যারও বলেছেন যে কোম্পানিগুলো যে উনি বলছেন 200 আছে, তারা দেখা গেলো 50টা আপগ্রেডেড এবং তারা ভালো, যে কোনো সময়ের মধ্যে 7-8টা অলরেডি ইয়ের মধ্যে ঢুকেছে, দুজন দিকে তারা 7-8টা ঢুকবে। এই অবস্থায় আপনারা কি কোনো ব্যবস্থা নেন যে গ্রেডেশনে, মানে অন্যদের কত পার্সেন্ট, এই 4% ইয়ারা কোম্পানিগুলোকে আপনারা কি চিহ্নিত করতে পেরেছেন? একটা জিনিস হলো কি যে হ্যাঁ আমরা ওই কোম্পানিগুলো আমরা নর্মালি এক কোম্পানির, আমরা ভালো ভালো কোম্পানির গুলো কিন্তু দেখি, ছোট কোম্পানির আমরা খুব একটা করি না। তো একটা জিনিস আপনার প্রফেসর মাহবুবুল রশিদ যেটা বললেন, গভর্নমেন্ট কিন্তু, আমি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, সুন্দর একটা ল্যাবরেটরি বানিয়েছে এবং এটা খুব বিশাল একটা ল্যাবরেটরি বানিয়েছে WHO প্রেসক্রিপশন মোতাবেক। কিন্তু বেকাররা হলো কি ওখানে কিন্তু লোক নেই, এবং আপনি শুনে খুশি হবেন, রাগ করবেন আমি জানি না, ওখানে যারা ঢাকায় থাকতে চায় এটা ডেপুটেশনে কিছু ডাক্তার বসিয়েছে, যে তারা ঢাকায় থাকতে চায়, তারা কাজও করে না, অফিসে গিয়ে হাজারে চলে যায়। এখন ঢাকায় যারা থাকতে চায় তাদের কেন্দ্র হয়েছে। এবং আমরা কিন্তু সবসময় বলেছি, আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছি, ডিজিকে বলেছি যে আপনি তাড়াতাড়ি লোক দেন, আমরা এত সুন্দর ল্যাবরেটরি বানিয়েছেন। আমাদের বেকাররা কি এখন অনেক দেশে আপনার ওষুধ রপ্তানি করতে হলে তারা যে টেস্ট প্রসিডিউরের কথা বলে, এটা বাইরে থেকে আপনার যদি করাতে যায় $30-40,000 লাগে। কিন্তু যদি আমরা হ্যাঁ আমরা ভালো যে ল্যাবরেটরি করেছি, ওখানে যদি ভালো লোকবল নিয়ে আপনার যদি এরা টেস্ট করে এবং WHO অ্যাপ্রুভেশন পায়, WHO কিন্তু এরা আবার দেখবে যে ঠিক আছে কিনা, তাহলে এই রিপোর্ট দিয়েও কিন্তু আমরা বিদেশে রপ্তানির জন্য ফাইল সাবমিট করতে পারি। তো এখন আপনার সব জায়গায় বেকাররা, আপনার উনি বলছেন যে ফার্মাসিস্ট দিলে ভালো হয়, ফার্মাসিস্টের পরিবর্তে সায়েন্সের আর এক ডিসিপ্লিনের লোক দিল, তার জন্য কিন্তু ফার্মাসিস্টের মতো এত সোজা কাজ করতে পারবে না। এটা কি আপনাদের নিয়ন্ত্রণ করা যায়? এখন আমরা স্ট্যান্ডার্ড কোনো জিনিস যে বানাতে পারবে না তাকে ফার্মেসি ইয়েটা আপনাদের তরফ থেকেই বলা যে একে অধিকার দিলে এখান থেকে 4% দিবে না। এবং আমি আপনাদের একটা জিনিস বলি, ওনারা তো নাকি আপনাদের কাছে সমিতি, সেটা হলো যে আমরা ওষুধ শিল্প সমিতির আপনার টোটাল লাইসেন্স হচ্ছে 237 ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে।
এর মধ্যে অনেকগুলো বন্ধ টন্ধ হয়ে গেছে, এখন অপারেশনের মধ্যে আছে 187। এর মধ্যে যেমন ধরেন যদি আপনার 50-60টা, এটা খামাখা, এটা কি বানায় না বানায় আমাদের নলেজে নেই। তো এখন গভর্নমেন্টের উচিত হলো আল্লাহর উপরে ছেড়ে দিয়ে এটা গভর্নমেন্টের উচিত এই ফ্যাক্টরিগুলো, উনি তো গেছেন, উনি সারা বাংলাদেশে যতগুলা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে উনি দেখেছেন এবং উনি বললেন যে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে সেই। তো এখন গভর্নমেন্টের উচিত হলো যে এই ইন্ডাস্ট্রিগুলোকে দরকার হলে আইদার কোয়ালিটির মধ্যে আসবে নইলে বন্ধ করে দেওয়া উচিত। এবং আরেকটা জিনিস আপনার নকল বাজারের কথা যদি বলেন, বাংলাদেশের যে ওষুধের দোকানগুলো কোনোটার উপরে টিন, কোনোটার উপরে শাল, কোনো উপরে স্বাদই নেই, এর জন্য তো ওষুধ নষ্ট হয়ে যায়। স্টোর করার যে টেম্পারেচারে রাখতে হবে বা এরকম এটা নাই তো। এখন আপনার ওই যে কথাটা প্রফেসর ফারুক সাহেব বলেছেন, সি গ্রেডের ফার্মাসিস্ট 8-9 পাস বা ম্যাট্রিক পাস হয়ে কিছু বুঝবে না, ওষুধের নামও পড়তে পারে না। তো এখন সুখের কথা হলো যে ইউএস এইড প্লাস WHO থেকে একটা টিম এসছে, তারা বাংলাদেশে একটা মডেল ফার্মেসি চালু করতে চায়। এটা হয়তো ডিস্ট্রিক্টে একটা, এটা যদি চালু করে এটা যদি টিকাতে পারে আর ফার্মাসিস্ট নিয়োগ দিতে পারে, যেমন আগে উনি কথা বলে হসপিটাল ফার্মাসিস্ট, হসপিটালে প্রচুর ওষুধ যায়, ওখানে যদি ওইটা ধীরে ধীরে নিয়ে আসো। আমরা গরিব দেশ, আমরা সংগ্রাম করে চলতেছি, একটা জায়গার থেকে শুরু করলে না শেষ করা যাবে, তাহলে আমরা শুরু করা উচিত। হ্যাঁ, শুরু করা উচিত। আচ্ছা, ফোন আছে, দর্শক আপনার পরিচয় প্রশ্ন করুন, তারপর আপনার কাছে আসছি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আপনি কোথেকে বলছেন, আপনার নামটা বলবেন? আমি নিউ ইয়র্কের থেকে কাজী ফারুক বলছি। আপনার প্রশ্নটা বলবেন? জি জি, না আমার প্রশ্ন হচ্ছে কিছু কোম্পানি, হারবাল ইউনানি কোম্পানি, ওই ওয়াটফায়ার স্টেটের নামে এরা ওষুধ বানাচ্ছে, হারবালের কথা বলে, কিন্তু এরা সব ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল দিয়ে ওষুধ বানাচ্ছে। ওদের ব্যাপারে তো কেউ কিছু বলতেছে না, কেউ দিয়ে আমি বলতে চাইতেছিলাম কি ওনাদের। ঠিক আছে, ঠিক আছে। স্যার, আপনি না, এর আগে যে কথাটা ছিল, আমরা কিন্তু একটা জায়গায় গেছিলাম, গভর্নমেন্টের এই ব্যর্থতা দেখে আমরা কিন্তু বলেছিলাম যে সরকার অন্য একটা অথরিটি বানাক, যেই অথরিটিটা ফুললি এটাকে ইউটিলাইজ করতে পারবে। কারণ এখন যে গ্যাপগুলো আপনি সিস্টেমে আছে, এটা হচ্ছে সরকারি সিস্টেমের মধ্যে এটার যে উন্নত স্তরে নিতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, তারপর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অনেক চলে আসে। এখানে যদি একটা রেগুলেটরি ফরমেশনটা যেটা আছে সেটা একটা ভিন্ন অথরিটির কাছে দিয়ে দেওয়া যায়, তাইলে হয়তো আমরা এর চেয়ে বেটার আশা করতে পারি। আমার যদি এই জিনিসগুলো ঢুকে থাকে তাহলে কি হবে? না, এখন সেই জায়গাটাই আমি আসছি। আপনাকে সেই জায়গাটার নিশ্চয়তা আমি কিন্তু আবারও বলছি, দুর্বৃত্তের জায়গা সব জায়গায়, কিন্তু দুর্বৃত্তায়নটা বন্ধ করতে তো আমার চেষ্টা হবে। এখন এই ট্রিক্সটা, আমি যে ট্রিক্সটা এখন আছি, এই ট্রিক্সে এটা খুবই ডিফিকাল্ট, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা অধিদপ্তর পরিদপ্তর হিসাবে এটা আছে। এটা তো অধিদপ্তর হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় এত বড় একটা হাতি যে ওর এটা ওই একটা ছোট অংশ, এটা নিয়ে তার কনসার্নটা কম্পারেটিভলি অনেক কম। সেই কারণ ওর যে চিকিৎসা সেবা, স্বাস্থ্যের কথা, অন্যান্য জিনিসগুলো এইগুলোর সাথে ওইটা সঙ্গতিপূর্ণ না। এগুলোকে ডিসমেন্টাল করে যদি ছোট ছোট করা যায় তখন কিন্তু আপনাকে ধরা যায়। কিন্তু এখন আপনি কাকে ধরবেন? তারা বলবে যে আমার এইটার সমস্যা, আমার এইটার সমস্যা, তার সেইটার সমস্যা। এটা বললো যে ওখানে আপনি যাকে দিচ্ছেন, এখন তারা যদি চায়ও কিন্তু সেটা করতে পারে না। আমি মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তে এটা টেক অফ করার স্কোপ আছে, সমাধানও আছে, লোকবলও আছে, কিন্তু ইচ্ছাতে আমার কাছে এখানে সমস্যা বলে মনে হচ্ছে। আর হার্বাল এবং আনুষঙ্গিক যে মেডিসিনগুলোর কথা আছে, এটা কিন্তু ওদের একটা বোর্ড আছে যারা এগুলো তদারক করার কথা, এটা আছে। কিন্তু সেই ইউনিয়ন আয়ুর্বেদিক যে জায়গাটা, সেটাতে ওইটা মেডিকেলও আছে না। ওটা তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেহেতু অল্টারনেট চিকিৎসা ব্যবস্থা হিসাবে এটা স্বীকৃতি দিয়েছে, সুতরাং বাংলাদেশে সেটা করেছে। কিন্তু মুশকিল হচ্ছে ওরা যে জিনিসটা শিখতেছে, ওরা কিন্তু চিকিৎসা করে গিয়ে মুস্তি অ্যালোপ্যাথি, ওরা কিন্তু এই জায়গায় থাকতেছে না। আর যারা এই জায়গাটায় থাকতেছে, তো ঔষধের ব্যবসা যারা করে, তারা আবার একটা ভিন্ন গ্রুপ। তো এগুলো কিন্তু আমার মনে হচ্ছে যে হেফাজত আছে। আপনি যদি এক কথায় আমি বলি যে ঔষধ নিয়ে বাংলাদেশের তেলস্মিতি আছে, এবং এখানে যেহেতু লাভ আছে, সুতরাং এখানে বিভিন্ন ফর্মে বিভিন্ন লোকজন আসতেছে। কিন্তু এর মধ্যে একটি মাত্র পজিটিভ থিং আছে যে বাংলাদেশের ঔষধের প্রযুক্তি, ঔষধকে নিয়ে কাজ করার জন্য
জনশক্তি যেটা আছে সেটাকে প্রপারলি আমরা ইউটিলাইজ করছি না। তারপর শেষ পর্যায়ে আছে স্যার আপনি আপনি যে পজিটিভ একটু অ্যাড করি শেষ পর্যায়ে স্যার আপনি তো দেখেছেন, আপনি ভিজিট করেছেন স্যার, উনিও বললেন যে আমাদের 180টা 85টার মতো আছে। তো ওই জায়গাটায় যদি আপনি কাটেল করে দেন তাহলে কোনো না কোনো জায়গায় তো স্যার অর্ধেক তো আপনার এটা থেকে মুক্তি পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমি ওইভাবেই আমি কথাটা বলতে চাই স্যারের সাথে মিলিয়ে, যে আমরা এতক্ষণ ওই খারাপ দিকগুলো আলোচনা করলাম, ভালো দিকগুলোও কিন্তু আছে। সেটা হলো যে 1 নম্বর, গভর্নমেন্ট একটা ড্রাগ পলিসি করতে যাচ্ছেন, সেখানে কিন্তু একেবারে ওই সেক্টর ওয়াইজ জাতীয় ওষুধ নীতি যেটা করতে যাচ্ছেন, আমরা যেটা প্রত্যাশা করতে পারি জনগণের পক্ষ থেকে সেটা হলো যে খুব দ্রুতই যেন এটা আইন মন্ত্রণালয়ের ভেটিং হয়ে ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেট মিটিং থেকে সংসদে হয়তো যাবে। এটা খুব দ্রুত যদি হয়ে যায় এবং যদি খুব দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো কিছুটা এফেক্ট আমরা পাবো। 1 2 হচ্ছে যে আপনি যিনি যেই কাজে পারদর্শী তাকে সেই কাজে লাগান, ফার্মাসিস্টদেরকে কাজ করতে দেন তাদের এরিয়াতে। এই সারিকটা আগে যেটা বলছিলেন, স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফার্মাসিস্টের কোনো জায়গা নাই, একমাত্র একটা জায়গা হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সেখানেও যদি ডাক্তার সাহেবরা আসেন, অন্যান্য রিসিপিয়েন্টের লোকজন আসেন, তো ফার্মাসিরা যাবে কোথায়? এবং তারা তো কাজ করতে পারবে না। তৃতীয় হলো শুধুমাত্র ওষুধ শিল্প মানে যে কোম্পানিগুলো আছে, এবং সেখানে দেখুন আপনারা ফার্মাসিস্টরা কাজ করে সেটা কিন্তু উঠিয়ে নিয়ে এসছে। যেখানে আপনি আগে 20% ওষুধ তৈরি করতেন টোটাল অ্যানুয়াল ডিমান্ডের, সেখানে আজকে 97% ওষুধ তৈরি করছেন। অর্থাৎ এই যে ডেভেলপমেন্ট, আজকে আপনি 100-র বেশি দেশে ওষুধ রপ্তানি করছেন, পরিমাণটা হয়তো কম টাকার ভলিউমে, কিন্তু শুরুতে হলো মিসকিনের দেশ থেকে, একটা বন্যাক্রান্ত দেশ থেকে, হরতালের দেশ থেকে, পেট্রোল বোমার দেশ থেকে, সেখান থেকে আপনি ওষুধ রপ্তানি করছেন উন্নত বিশ্বেও। কিন্তু শুধু গরিব দেশে না, গরিব দেশ হলো 50টা, কিন্তু তার বাইরেও তো উন্নত বিশ্ব আছে, সেখানে পর্যন্ত আমাদের ওষুধ যাচ্ছে। আপনি আজকে মাউন্ট এলিজাবেথ হসপিটালে গিয়ে বাংলাদেশের ওষুধ দেখবেন, আপনি বামরুদ মেডিকেলে দেখবেন, সৌদি আরবের কিং আব্দুল আলী হসপিটালে গেলে দেখবেন। এই জিনিসগুলো ফার্মাসিস্টদের অবদান, এই ফার্মাসিস্টরা এই কাজটা করেছে। এখন হসপিটাল ফার্মেসি এবং রিটেল ফার্মেসি বা কমিউনিটি ফার্মেসিতে যদি ওদেরকে কাজের সুযোগ দেন, আপনি ভালো ফল পাবেন। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে ফার্মাসিস্টদেরকে নেন, এই পোস্টগুলো মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে ক্ষমতায় এসেই নতুন সরকার গঠন করার পরপরই 300 পদ উনি অ্যাপ্রুভ করেছিলেন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে, এবং আমরা খুবই খুশি হয়েছিলাম। সেখানে যদি ফার্মাসিস্টদেরকে না নিয়ে নিয়োগ হচ্ছে অন্য প্রফেশন, ফার্মাসিস্ট সংখ্যা কম হচ্ছে। আর সবশেষে আমি যেটা বলবো, ওই যে পার্লামেন্টারি বিষয়ক স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটি, যেটার কনভেনার হচ্ছেন আমাদের মাননীয় এমপি জনাব শেখ সেলিম সাহেব, উনি খুব আন্তরিক। উনি কদিন আগে ওই একটা ফাইনাল রিপোর্ট, 3য় পর্যায়ে ফাইনাল রিপোর্ট, উনি বলছেন যে আমরা কিছু ব্যবস্থা নিতেই চাই সংসদ থেকে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সুযোগ দিতে চাই, এবং এই সুযোগ দিয়ে 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 তারপরেও যারা কথা শুনবে না, যারা নিজেদেরকে উন্নত করবে না, যারা নিম্নমানের ওষুধ বানাতেই থাকবে, তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা জাতীয় সংসদ থেকেও কিন্তু ভাবা হচ্ছে। তো এই জিনিসগুলো মিলালে যদি আমরা দেখি, আমি মনে করি, আমি আশাবাদী মানুষ সবসময়, আমি মনে করি যে বাংলাদেশে ওষুধ সেক্টরে আজকে যেই কষ্টটা, যেই রোগীরা যে সংকটের মধ্যে আছে, এবং সেই সংকটটা হলো নিম্নমানের ওষুধের এবং ভেজাল ওষুধের, এই জায়গাটায় যে একটা চক্র, এই চক্রগুলো সবগুলোই কিছু কিছু করে দূর করা কিন্তু শুরু করা যেতে পারে। আপনি ওই জায়গাগুলোর দিকে আমরা যদি নজর দেই এবং সরকার যদি ওই ব্যাপারে এগিয়ে, পকেটগুলোকে ধরা, সরকার খুব আন্তরিক, তারা চেষ্টা করছেন করার জন্য, কিন্তু এতকালের আবর্জনা এটা কিন্তু রাতারাতি সরানো যাবে না। সেই জন্য যে কাজগুলো সরকার শুরু করতে চাচ্ছেন, আমরা আশা করতে পারি যে হয়তো সামনে একটু ভালো দিক পাওয়া যাবে। স্যার আমাদের সময় শেষ হয়ে গেছে, আমি ফারুক ভাইয়ের সাথে একমত আমি, যে উনি যেভাবে দেখেছেন, এবং গভর্নমেন্টও একটা ইন্ডাস্ট্রি করতে হলে আপনার একটা সময় লাগে। তো যারা করেছে, যারা ইনভেস্টমেন্ট করেছে, তারা যদি লাইনে আসে, ঠিক আছে আসুক, আর না এলে বন্ধ করে দাও। আর আরেকটা জিনিস আমি সবার জ্ঞাতার্থে বলতে চাই, সেটা হলো যে আমাদের কিন্তু ওষুধ শিল্প সমিতির সদস্য সংখ্যা হলো 170 আমার সদস্য, আর বাকি যেমন ধরেন যদি 237 হয়, বাকিটা কিন্তু আমার মেম্বার না। আমাদের কিন্তু সমিতির কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, যদি কেউ অ্যাপ্লাই করে যে আমি মেম্বারশিপ হতে চাই, আমরা কিন্তু ফার্মাসিতে ভিজিট করি যে তার কোয়ালিটি কিরকম, তার কি আছে। কিন্তু গভর্নমেন্টের আইন দেখেন যে আপনার যদি ট্রেড অর্গানাইজেশন রুল অনুযায়ী তার সদস্য হওয়া উচিত। এখন একটা ধরেন ফ্যাক্টরি করেছে বগুড়ার থেকে ফ্যাক্টরি করেছে, গভর্নমেন্ট করে কি যে বগুড়া চেম্বারের যদি একটা সার্টিফিকেট নিয়ে যায়, সেটাই হয়ে যায়।
তাহলে আমরা যে পানিশমেন্ট দেবো, আমরা তো নিজেদের মধ্যে ডিসিপ্লিন করবো, আমাদের আর সুযোগ থাকে না। এই জন্য আমার দাবি থাকবে যে গভর্নমেন্টের একটা আইন করা হোক যে সমিতির মেম্বার যদি হয়, মেম্বার না হলে তাকে ইম্পোর্ট করতে দেওয়া হবে না। আমাদের এরকম সেট আইন নেই তো, যার ফলে যে কেউ যে কোনো কাজ করছে। ঠিক আছে, আমরা আশা করবো যে আমাদের সময় শেষ হয়ে যেতে স্যার, তা আমরা আশা করবো যে সরকার এই বিষয়গুলো অবশ্যই, স্যার এখানে আছেন উনি দেখছেন, ওই কথাগুলো আবারও উঠে আসবে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। পলিমাটির দেশ আমাদের বাংলাদেশ, মমতাময় মানুষ, স্নেহময় প্রকৃতি। কিন্তু অনেক সময় বৈরী প্রকৃতি আঘাত হানে আমাদের নির্মাণে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে আমরা হই ভীত, স্থাপনা হয় অরক্ষিত। তাই প্রয়োজন সুদৃঢ় ভিত্তি, চাই কার্যকর নির্মাণ সামগ্রী, চাই একটি শক্তিশালী স্টিল বার। শীতলপুর স্টিলের SASM আলট্রা স্ট্রং 500 TMT বার সবচাইতে শক্তিশালী এবং নিরাপদ স্টিল বার। এর হাই ডাক্টিলিটি আর ম্যাক্সিমাম বেন্ডাবিলিটি, উচ্চতাপ ও ভূমিকম্প সহনশীলতা যে কোনো দুর্যোগে নির্মাণকে রাখে সুরক্ষিত। আর এর অনন্য প্রপার্টি ব্যালেন্স এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SASM আলট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ় কাঠামো। সাধারণ আমলা তেলে এই রিয়াকশন? অবশ্যই না। এখন আমি ব্যবহার করি নিহার শান্তি আমলা, যার আছে 30 শক্তি। আমলা বাদামের পুষ্টিগুণ আর ভিটামিন A দেয় আরো মজবুত, ঘন ও ঝলমলে। এক কথায় চোখ ধাঁধানো চুল। নিহার শান্তি আমলা। সংসার সুখের হয় আসল পুরুষের গুণে। প্যান্থার টকেট আসল পুরুষ। গোসলের পর টাওয়ালে দেখতাম অনেক চুল, ইউজ করলাম প্যারাশুট এক্সট্রা কেয়ার। এখন চুল পড়া কমেছে, তাই সারা ভাবিকে ইউজ করতে বললাম প্যারাশুট এক্সট্রা কেয়ার। ওরা বেড়ে উঠছে, ওদের দুজনকে ঘিরেই আমাদের সব স্বপ্ন। রিল্যাক্স আইডি নিয়েছি বলেই আজ আমরা নিশ্চিন্ত। SMC রিল্যাক্স IUD দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ পদ্ধতি। একবার নিলে 10 বছরের জন্য নিশ্চিন্ত। আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে পাওয়া যাচ্ছে। আজই ফোন করুন। সংসার সুখের হয় আসল পুরুষের গুণে। প্যান্থার টকেট আসল পুরুষ। Slim design, a diamond cutting aluminum edge নিয়ে Symphony Z6. So style up. Symphony new experience. অন্য কিছু একটা হয়েছে। ব্যাস কারোরই অকারণে ছোঁয়। এমনি ঠিক প্রথম দেখার মতো। লাকি রে। নতুন প্যারাশুট অ্যাডভান্সড বডি লোশনে আছে কোকোনাট মিল্ক ও 100% ন্যাচারাল ময়েশ্চারাইজার, যা 7 দিনে আপনার ত্বক করে তুলবে কুচি কুচি কু। জনি, তোমার চপস্টিক। ওয়াও, চপস্টিক ড্রামস বাজানোর মতো। এটাও হেভি মজা। আর মা বলে
এটাই বেস্ট। সত্যি তাই, স্কোয়ার নিয়ে এলো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, যা প্রস্তুত হয় অত্যাধুনিক টেকনোলজিতে, কয়েক দফা সেফটি ও কোয়ালিটি টেস্টের পর। তাই খেতে যেমন মজা, পুষ্টিতেও পারফেক্ট। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা। সংসার সুখের হয় আসল পুরুষের গুণে, প্যান্থার টপের আসল পুরুষ। মা, কখনো চুলের যত্ন নিসনি, এখন এই হাল। সারপ্রাইজ! প্যারাশুট বেলি ফুলে লাইট আইলে এটা নতুন প্যারাশুট বেলি ফুল। এতে আছে নারকেল তেল ও মেথি, চুলের পুষ্টি জুগিয়ে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। মা, আমিও জানি তোমার জন্য কোনটা ভালো। সংসার সুখের হয় আসল পুরুষের গুণে, প্যান্থার টপের আসল পুরুষ। Slimify, a diamond cutting aluminium edge near Symphony Z6. So style up. Symphony, new experience. ম্যাডাম, প্রাণঘাতী মশা কি আর সাইরেন বাজিয়ে আসবে? এই নিন ACI এরোসল। প্রাণঘাতী মশা তো আর আলাদা করা যাবে না, তাই মেরে ফেলুন সবগুলোকে। ACI এরোসল, the most effective insect killer. নতুন ACI এরোসল হ্যান্ডিক্যাপ এলো মাত্র 99 টাকায়। ভয় নেই, আছে টিউলিপ। অরক্ষিত মিলনের পর 5 দিন পর্যন্ত সমান কার্যকর ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। টিউলিপ। বাবু না মাত্র খাইলো, এটা বাবুর জন্য না, ওর বাবার জন্য। চলো, অনেক রাত হয়েছে। সংসার সুখে হয় আসল পুরুষের গুণে, প্যান্থার টপের আসল পুরুষ। হবেই তো ভাই, বাইরে দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না। এপেক্স আল্টিমা। Slimify, a diamond cutting aluminium edge near Symphony Z6. So style up. Symphony, new experience. সুস্বাদু আমাদের শুরু হোক দিনটা, ক্রিম সাথে ভরে যাকে চাপিয়ে আসে মনটা। আইসক্রিম মুখে দিতে ফিরে আসে ছেলেবেলা, খুন খুন মিল্কশেকে কেটে যাক সারা বেলা। রকমারি মিষ্টির স্বাদ চায় নাই ক্যান্ডে, ভালোবাসা জমেছে আমার মেয়েকে ইয়ামি কাস্টার্ড বা ফেনি খেতে প্রত্যেকটি 500 গ্রাম প্যাকে একটি আকর্ষণীয় সিরামিক ডেজার্ট বাটি ফ্রি। আমি 6টা সেট করে ফেলেছি, আপনি কয়টা জমিয়েছেন? আমা মিল্ক 500 গ্রাম প্যাকে একটি সিরামিক ডেজার্ট বাটি ফ্রি। জলদি করুন। চিরুনিতে অনেক চুল দেখে টেনশন হলো, ব্যবহার করলাম প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কমেছে।